জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদ ছাত্রদল কর্মী ওয়াসিম সহ অভ্যুত্থানে নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দিনটি। জুলাই যোদ্ধা ও ১৭ বছর নিগৃহীতদের পাশে থাকবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। উগ্রবাদ চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। রাজনৈতিক বৈষম্যে জনগণের বঞ্চনা কাম্য নয় বললেন জামায়াত আমির। শেখ হাসিনার সাজা কার্যকরের দাবি এনসিপি। এবং বাঁচা মরার সেমিফাইনালে কিছুক্ষণ পর আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। ম্যাচ ঘিরে ভক্ত সমর্থকদের উত্তেজনার পারদ চরমে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদ সহ সকল শহীদের আত্মত্যাগ ও স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে দিনটিকে। ২০২৪ সালের ১৬ জুলাইয়ের এক তপ্ত দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক পেতে দিয়েছিলেন আবু সাইদ। তার সেই আত্মদান স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে আর জাগিয়ে তুলেছিল এক নতুন ইতিহাস। শফিউল করিমের সহায়তায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। রংপুরের নিভৃত পল্লীর অতি সাধারণ পরিবারে জন্ম আবু সাইদের। শৈশবেই দারিদ্র্যকে দেখেছেন খুব কাছ থেকে, তবুও হার মানেননি। শিক্ষার আলোয় পরিবারকে করতে চেয়েছিলেন আলোকিত। ভর্তি হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, কিন্তু কে জানতো স্বপ্নের এই বিদ্যাপীঠের সামনেই দিতে হবে প্রাণ। শান্ত আর অকুতভয় এই তরুণ নিজের জন্য নয়, জীবন দিয়েছিলেন লাখো বেকারের অধিকার আদায়ে। পুলিশের বুলেটের সামনে অবলীলায় পেতে দিয়েছিলেন প্রসারিত বুক, যেন বুকটা জুড়েই কলিজা। জুলাইয়ের এই দিনে ছাত্র জনতার আন্দোলন গতি পায়। এদিন আবু সাইদ ছাড়াও ছাত্রদল কর্মী ওয়াসিম সহ সারা দেশে ৬ শিক্ষার্থী শহীদ হন। এতেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। জুলাই রূপ নেয় গণঅভ্যুত্থানে, ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, কফিন মিছিল সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আর সন্তান বিয়োগেও আক্ষেপ করেনি আবু সাইদের পরিবার। আক্ষেপ থাকবেই বা কেন, তারা যে শহীদের গর্বিত বাবা মা। তাদের শুধু একটিই চাওয়া, আবু সাইদের প্রত্যাশিত বৈষম্যহীন একটি বাংলাদেশ। যে জন্য আমার ছেলে জীবন দিল, সে বৈষম্য তো দূর হয়। সকলের অধিকার যাতে সমান থাকে বা সবাই শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমি চাই। এই গন্ডগোল আজানি হয় না দেশক। আমার ছেলে বৈষম্যের তেমনি জীবন দিছে, আমার ছেলে বৈষম্য দূর করবে তেমনি বৈষম্য যেন দূর হয়। আবু সাইদ বৈষম্যহীন বাংলাদেশের এক অবিনশ্বর প্রতীক। তাই তো ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পেয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। যে কোনোভাবে দুর্নীতি দূর করার অঙ্গীকারও করেন সরকার প্রধান। নাজমুল ইসলামের প্রতিবেদন। ২৬ কর্মদিবসে শেষ হলো এবারের বাজেট অধিবেশন। পাশ হয়েছে 10টি বিল। বাজেটের উপর সাধারণ আলোচনা হয়েছে 48.5 ঘণ্টা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর বক্তব্য দানের মধ্য দিয়ে শেষ হয় অধিবেশন। এতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও জ্বালানি সহ বিভিন্ন খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। স্বৈরাচার সরকারের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিরোধী দলসহ সবার সঙ্গে থাকবে সরকার। জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা
সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণাও দেন তিনি। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না, এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। ঋণ নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টির মাধ্যমে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য। এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। বর্তমান বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দেশকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতি বছর শিক্ষার্থীদের একটি করে গাছের চারা রোপণ করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, নারী শিক্ষা বিস্তৃত করতে অনার্স পর্যন্ত অবৈতনিক করা হচ্ছে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই তারেক রহমান সরকারের অন্যতম অঙ্গীকার সবুজ দেশ গড়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে 2 লাখ চারা রোপণ করা হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান স্থলের বাইরে প্রাণ প্রকৃতি নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। এরপর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান, নাচ ও বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার পর জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক, ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে প্রাথমিক পর্যায়ের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। নৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। মানবিক বাংলাদেশ গড়তে প্রাণ প্রকৃতির বিষয়ে যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
রাজনৈতিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সে আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে রাষ্ট্রীয় অর্থ অপচয় রোধ, সুষম উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের নীতিগত ও কার্যকর উদ্যোগের দাবি জানান। এ সময় সাম্প্রতিক বন্যা প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে। এবারকার বন্যায় 4টি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, এবং মানুষ যা মারা গিয়েছে ওখানে ওই একটা বিভাগেই সব। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা কবে দেশে ফিরবে তা সরকারকে নির্ধারণ করতে হবে এবং দ্রুতই আদালতের দেয়া সাজা কার্যকর করতে হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন জুলাইয়ের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। যারা জুলাইতে গণহত্যা করেছে, যারা শিক্ষার্থীদেরকে মেরেছে, সাধারণ জনগণকে মেরেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তিনি দেশে ফিরলে রায় কার্যকর করা হবে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদল শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। সরকার কোনো সংগঠনের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না উল্লেখ করে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদাপত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। জুলাইয়ে গণকবর ও নদীতে ভাসিয়ে দেয়া শহীদদের শনাক্তে কাজ চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সব শনাক্ত হলে শহীদদের সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণাও দেন চিফ প্রসিকিউটর। মুদাসির আলীর প্রতিবেদন। জুলাই আন্দোলনকালে 114 জন শহীদকে দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাস ঘিরে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। উপস্থিত ছিলেন কয়েকজন শহীদের স্বজনরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্তের প্রয়োজনেই রায়েরবাজার পরিদর্শনে যান তারা। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসেবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। আমাদের মাতোয়াইলে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের নারায়ণগঞ্জে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের একটা মুন্সিগঞ্জে একটা বড় গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। জুলাই আন্দোলনে সরকার ও জাতিসংঘের হিসেবের বাইরেও অনেকে শহীদ হয়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাদের শনাক্তকরণে চেষ্টা চলছে। এগুলো শনাক্ত হয়নি, সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ,
আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। গণ অভ্যুত্থানে নিহতদের অনেককে নদীতে ভাসিয়ে দেয়া হয়, সে তথ্য প্রসিকিউশনের তদন্তে উঠে এসেছে। এমন প্রতিটি হত্যার বিচার নিশ্চিতে অঙ্গীকার করেন তিনি। আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এদিকে জুলাই হত্যাযজ্ঞের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান শহীদদের স্বজনরা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, স্পষ্ট কথা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি থেকে সরে নতুন ৬ দফা দাবি উত্থাপন করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল করার সময় তারা এসব দাবি তুলে ধরেন। বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া একই বিষয়ে পরীক্ষা পুনরায় দেবে তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। এর আগে রাজধানী সায়েন্স ল্যাব ও উত্তরায় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। বুধবার বিকেলে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে তাদের এই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্নে ভুল ছিল সেখানে পূর্ণ নম্বর দেওয়া হবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 1092 শিশু আর 851 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 877 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 676 শিশুর। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 95 জন। হাম আতঙ্ক পুরোপুরি না কাটতেই ডেঙ্গুর থাবায় স্বাস্থ্য খাতে বাড়ছে দুশ্চিন্তা। গেল 4 মাসে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 766 জনের। দৈনিক আক্রান্ত হচ্ছে বহু শিশু। এদিকে চিকিৎসকরা জানান, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে। রোগ দুটির নিয়ন্ত্রণে এখনই সমন্বিত পদক্ষেপের তাগিদও দেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের বিভিন্ন বন্দরে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপের পর অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এমআর শাহিনের ডেস্ক রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির স্বাক্ষরের রাজি না হলে দেশটির সামরিক কাঠামোর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ইরানের বিভিন্ন বন্দরে বিমান হামলা করে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপের পর অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুঁশিয়ারি দিয়ে বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সকল রপ্তানি করিডোর বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে মঙ্গলবার রাতে কুয়েতের মিনা আবদুল্লাতে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও সাপোর্ট সেন্টারে হামলা করেছে ইরান। এমআর শাহিন, মোহনা সংবাদ।
খেলার খবর ক্রিকেট। পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে 32 রানে হেরেছে টাইগাররা। সফরে টেস্ট ওয়ানডের পর এবার টি20তেও হারল তাওহিদ হৃদয়রা। বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। বোলিংয়ে বাংলাদেশের হয়ে 4 উইকেট শিকার করেন তরুণ পেসার নাহিদ রানা। জবাবে জিম্বাবুয়ানদের বোলিং তোপে 138 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে ইয়াসির আলী 54 রান করেন। ক্রিকেটের আরো খবর। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে ওয়ার্ল্ড ক্লাব টি20 আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। আর এই ঐতিহাসিক উদ্যোগকে সফল করার লক্ষ্যে গঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল। বুধবার এক বিবৃতিতে তামিমকে ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই গুরুত্বপূর্ণ কমিটিতে তামিমের নেতৃত্বে কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট বিশ্বে প্রভাবশালী সব কর্মকর্তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদ ছাত্রদল কর্মী ওয়াসিম সহ অভ্যুত্থানে নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দিনটি। জুলাই যোদ্ধা ও 17 বছর নিগৃহীতদের পাশে থাকবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী উগ্রবাদ চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। রাজনৈতিক বৈষম্যে জনগণের বঞ্চনা কাম্য নয় বললেন জামায়াত আমির। শেখ হাসিনার সাজা কার্যকরের দাবি এনসিপি। এবং বাঁচা মরার সেমিফাইনালে কিছুক্ষণ পর আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। ম্যাচ ঘিরে ভক্ত সমর্থকদের উত্তেজনার পারদ চরমে। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।